আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 7 দিন ব্যাপী হরর কার্নিভালের চতুর্থ দিনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি শেয়ার করতে গিয়ে বেশ কিছু বিষয় আমি নতুন করে জেনেছি এবং সেই জানা জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই স্টোরিটি আমাকে পাঠিয়েছে ইন্ডিয়ার কলকাতা থেকে চন্দন বহ নামে আমাদের একজন লিসেনার। তিনি তার পরিচিত একজন ভাই, তার নাম হচ্ছে খালিক। এই খালিক ভাই, যার পুরো নাম হচ্ছে খালিক ইসমাইল, তো ওনার কাছ থেকে তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটির সময় ছিল 2014 সালের ডিসেম্বর মাস। ওই সময়ে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি কনস্ট্রাকশন কোম্পানি, তারা সৌদি আরবের দাম্মামের আরেকটি কোম্পানির সঙ্গে চুক্তি করে। তাদের চুক্তি অনুযায়ী সেখানে কনস্ট্রাকশন রিলেটেড কাজের জন্য প্রায় 350 কর্মীর প্রয়োজন ছিল। এই 350 কর্মীর একটি দল শুধু যে উত্তরপ্রদেশ থেকে এসেছে তা নয়, হরিয়ানা রাজ্যের আম্বালা জেলা থেকেও এসেছিল। উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর, মুজাফফরনগর, এই সমস্ত জায়গাগুলোতেও সেই সমস্ত কর্মীরা ছিল এবং এদেরকে একত্র করা হয় প্রায় 350 জনের মতো। এর মধ্যে ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, কুক ছিল, ক্লিনার ছিল, নির্মাণ শ্রমিক ছিল। মানে পুরো একটা টিম হওয়ার জন্য যা যা লাগে সব কিছুর সমন্বয়ে এই 350 জনের একটি দল তৈরি করা হয়। তারা চলে যান সৌদি আরবের দাম্মাম শহর থেকে আরো প্রায় 15 কিলোমিটার ভেতরের একটি জায়গায়। সেখানে তাদের কাজের জন্য প্রায় 9টি বড় বড় বাড়ি নির্ধারণ করা হয়। এর মধ্যে একটি বাড়িতে তাদের অধিকাংশরাই থাকা শুরু করেন এবং ওই বাড়িটা আসলে নির্মাণাধীন ছিল না, সেটা পুরোপুরি ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড একটি বাড়ি ছিল। যার কারণে এই 350 জনের মধ্যে প্রায় 80% লোকই এই বাড়িতে তারা থাকা শুরু করে, আর অন্যরা অন্যান্য বাড়িতেও থাকতো এবং সেই সমস্ত জায়গায় কাজগুলো করতো আর কি। যাই হোক, যারা ওইখানে কাজের জন্য গিয়েছিলেন তাদের 90%ই ছিলেন মুসলিম। আর এই কোম্পানি, ইন্ডিয়ান যে কোম্পানি, এই কোম্পানির যিনি মালিক ছিলেন উনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং টপ লেভেলের আরো 2 জন অফিসার তারা হিন্দু ছিলেন। যাই হোক, এই দলের মধ্যে যে কয়েকজন ইঞ্জিনিয়ার ছিল, এই ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন ছিলেন, তিনি ছিলেন খালিক ইসমাইল। এই খালিক ইসমাইল ভাই, উনি একাধারে কোরআনে হাফেজ ছিলেন। উনি দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন এবং লেখাপড়া করার পরে উনি আবার ইঞ্জিনিয়ারিং করেছিলেন, যার কারণে উনি একই সাথে একজন কোরআনে হাফেজ এবং ইঞ্জিনিয়ার ছিলেন এবং খুব পরহেজগার, নামাজি কালামি মানুষ ছিলেন। তো দাম্মাম শহরের যেই জায়গাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানে এই অল্প কিছু বাড়িঘর আর সরকারি কিছু স্থাপনা, অল্প কিছু দোকান এবং বাস স্ট্যান্ড ছিল। এছাড়া প্রায় 30-35 কিলোমিটারের মধ্যে অন্য কোনো স্থাপনা, কোনো দোকান, কোনো সরকারি অফিস আদালত কিচ্ছু ছিল না। 2014 সালের ডিসেম্বর মাসে যখন এই দলটি সেখানে যায়, তখন সৌদি আরবে কিন্তু শীতকাল। আর দাম্মাম মেইন শহর থেকে যেহেতু আরো প্রায় 15 কিলোমিটার ভিতরে তারা এসেছিলেন, সেই জায়গাটা মরুময় এলাকা ছিল। আর আমরা জানি যে মরুভূমিতে রাতের বেলা কিন্তু মাইনাসের নিচেও কখনো কখনো তাপমাত্রা চলে যায়। এটা অবশ্য সব জায়গাতে হয় না, তবে ওই জায়গাতে যারা, ওই লোকজন যারা যেখানে গিয়েছিলেন, সেখানে যেহেতু এমনিতেও শীতকাল ছিল, রাতের বেলা প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার নিচেও কখনো টেম্পারেচার নেমে আসতো ওই সময়টাতে। যাই হোক, ওই সময় একটা শীতকাল ছিল। তো ওনারা কুদ্দুস প্যালেস নামক
একটি বাড়িতে তারা সেখানে থাকা শুরু করে। কুদ্দুস প্যালেসের একটু বর্ণনা না দিলেই নয়। আমাকে যেভাবে চন্দনবহ বর্ণনা দিয়েছেন সেটি হচ্ছে যে এই প্যালেসটা এত বড় একটা বাড়ি ছিল যে বাইরের থেকে দেখলেই মানে আমরা আসলে কল্পনা করতে পারবো না। কারণ হচ্ছে যে নর্মালি আমাদের যে বাসা বাড়ি মানে ফ্লোর থেকে উপরের ছাদ এইটা সাধারণত 10 ফিটের হয়, কিন্তু ওই প্যালেসের কোনো মানে অধিকাংশ রুমগুলোতেই বা অধিকাংশ তলাগুলোতেই এর এভারেজ উচ্চতা ছিল প্রায় 30 ফিট বা কোথাও 35 ফিট, কোথাও 40 ফিটও ছিল। আর গ্রাউন্ড ফ্লোর যেটা, এই গ্রাউন্ড ফ্লোরটা এত বড় ছিল এবং এত উঁচু ছিল, প্রায় 100 ফুটের মতো উচ্চতা ছিল এই গ্রাউন্ড ফ্লোর এবং উপরের ছাদের। এই গ্রাউন্ড ফ্লোরেই একটি হলরুম ছিল, বিশাল সে হলরুম। সেই হলরুমে একসাথে প্রায় 8 থেকে 10,000 লোক সমবেত হতে পারত, কোনো প্রোগ্রাম করতে পারত বা সালাত আদায় করতে পারত। মানে এত বড় একটা হলরুম ছিল সেখানে। তো যাই হোক, ওনারা হলরুমে তো কেউ থাকা শুরু করেনি, ওনাদের জন্য আলাদা মানে বিশাল রুম সেখানে ছিল, লম্বা রুম। সেখানে এক রুমে প্রায় 70-80 জনও থাকা যেত। তো পুরো বাড়িতে তো আসলে তারা থাকা শুরু করেনি, তাদের জন্য নির্ধারিত কিছু জায়গায় তারা থাকা শুরু করেন। বেশ কয়েকটা রুমে তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হয়। যে এক একটা রুমেই আমি একটু আগেই বললাম যে সেখানে প্রায় 60 থেকে 70 জন এবং এর থেকেও বেশি লোক মানে তারা ঘুমাতে পারেন। এই রুমগুলোর মধ্যে কোনো ওয়াশরুম ছিল না, ওয়াশরুম ছিল রুমের বাইরে গিয়ে। বেশ কিছু ওয়াশরুম ছিল, কিন্তু প্রত্যেকটা মানে এই ওয়াশরুমের এগুলা মানে যাবতীয় জিনিসগুলো এগুলো সব রুমের ভেতরে না, অ্যাটাচ না, এগুলা বাইরে আর কি। হ্যাঁ, কেউ যদি ওয়াশরুমে যেতে চায় রুম থেকে হেঁটে গিয়ে বাইরে সেই ওয়াশরুমে যেতে হবে। মানে এইভাবেই ওই ঘরটা তৈরি করা আর কি। তো যাই হোক, ওনারা সেখানে থাকা শুরু করেন এবং ওইখানে থাকা যখন শুরু করেন তখন আমরা ওই সময়ে কিছু ঘটনা শুনতে পাই যে ওই থাকা অবস্থায় সেখানে যারা ছিলেন তারা ভয়ানক কিছু ঘটনার মুখোমুখি হন। শুরুর দিকে ঘটনাগুলো অতটা মারাত্মক ছিল না, স্বাভাবিক ছিল, কিন্তু ওনারা বুঝতে পারেন নাই। আস্তে আস্তে সেই ঘটনাগুলো তীব্র থেকে তীব্রতর হয় এবং একটা সময় সেটা ভয়ানক আকার ধারণ করে। চলে যাচ্ছি সেই ঘটনাগুলোতে, যে ঘটনাগুলো ওনাদের সাথে ঘটেছিল। এক রাত্রে ওনারা যখন ঘুমিয়েছিলেন, রাত প্রায় 1টা থেকে 1:30 এরকম একটা সময়, তখন হঠাৎ ওনারা শব্দ শুনছিলেন। যেহেতু শীতকাল ছিল, ফ্যান চালানো তো ছিল না, তো যার কারণে আশেপাশের সামান্যতম শব্দ মানে কানে আসাটাই স্বাভাবিক। তো ওনারা শব্দ পাচ্ছিলেন যে ওয়াশরুমে যে ট্যাপগুলো আছে, তারপর বেসিনে যে ট্যাপগুলো আছে, এই ট্যাপগুলো ছাড়া, মানে ট্যাপগুলো খোলা, পানি পড়ছে এবং পানির কলকল কলকল শব্দে চারদিকে মুখরিত হয়ে গেছে। তখন ওনারা চিন্তা করলেন যে কি ব্যাপার, এত রাত্রে পানির ট্যাপ খোলা। তো একজন সেই পানির ট্যাপগুলো বন্ধ করতে যান। তো বন্ধ করতে গিয়ে তিনি দেখেন যে পানির ট্যাপ যদি একটা খোলা থাকতো সেটা না হয় একটা বিষয় ছিল, যে কেউ হয়তো বা ভুল করে একটা পানির ট্যাপ খুলে চলে গেছে, কিন্তু তাই বলে সবগুলো ট্যাপ খোলা, এটা তো খুবই অস্বাভাবিক ছিল। উনি সবগুলো ট্যাপই বন্ধ করে দেন, বন্ধ করে আবার এসে শুয়ে পড়েন। বিষয়টা তার কাছে অস্বাভাবিক লাগলে উনি চিন্তা করেছেন হয়তোবা মানে পানির লাইনের কোনো প্রবলেম হতে পারে। এই চিন্তা করে উনি রাতের বেলা আর কাউকে কিছু বলেন নাই, যেহেতু সবাই ঘুমাচ্ছিল, তো উনিও শুয়ে পড়েন। ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি। এর পরের রাত্রে, রাত তখন প্রায় 2টো বাজে, তখন রুমের বাইরে বিকট এক চিৎকার, মানে ভয়ানক এক চিৎকার। ওই চিৎকারে সবার ঘুম ভেঙে যায় যে কি ব্যাপার, কি হলো, এত ভয়ানক চিৎকার কার, কে দিল, আমাদের কারো কোনো বিপদ আপদ হলো কিনা। কয়েকজন বাইরে যায়, রুমের বাইরে গিয়ে চারদিকে দেখে, অন্যদেরকেও ডাকে, না, কারো কোনো সমস্যা নেই। তখন তারা চিন্তা করলো এটা মনে হয় এই বাড়ির বাইরে থেকে এসেছে, যেহেতু শীতকাল, চারদিকে শুনশান নীরবতা, একটু শব্দ কানে চলে আসে, এটা হতেই পারে। যাই হোক, ওনারা আবার শুয়ে পড়েন। এর পরের দিন আরেকটি ঘটনা ঘটে। তখনও রাত প্রায়
1:30 থেকে 2টো বাজে, এরকম একটা সময়। ওনারা শুনতে পান যে রুমের বাইরে কান্নার আওয়াজ, কেউ কান্নাকাটি করছে। সেটা কখনো পুরুষ মানুষের কান্নার আওয়াজ মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে অন্য কোনো জায়গা থেকে কোনো মেয়ে লোকও কান্নাকাটি করছে। এবং কান্নার আওয়াজগুলো না একটু অন্যরকম, বেশ উচ্চ শব্দ, এবং মনে হচ্ছে যে স্বাভাবিক মানুষ কাঁদলে যেরকম শব্দ হয় এই কান্নার আওয়াজগুলো তেমনটা নয়। তো এর মধ্যে একজন এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে, এর উৎস কি, এটা খোঁজার জন্য বের হন। তো এটা খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে সেই গ্রাউন্ড ফ্লোরের যে হল রুমটা আছে সেদিকে চলে যান। সেদিকে গিয়েই উনি একটা ভয়ানক দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে ওই হল রুমের মধ্যে, যদিও অন্ধকার সেখানে, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে এই হল রুমের মধ্যে অসংখ্য মানুষ সেখানে আছে। তো উনি চিন্তা করেন যে এখানে কে আছে অন্ধকারের মধ্যে, একটু দেখি। তো উনি ওই হল রুমের মধ্যে একটা উকি দেন এবং উকি দিয়েই উনি আটকে ওঠেন। উনি দেখেন ওই হল রুমের মধ্যে আলো না থাকলেও সেখানে অদ্ভুত এক ধরনের আলোক ছটা বের হচ্ছিল। মনে হচ্ছে যে সেখানে যারা আছে তাদের শরীর থেকেই আলোক ছটা বের হচ্ছে। মনে হচ্ছে হাজার হাজার মানুষ, বিশাল উচ্চতার, তারা একসাথে প্রার্থনা করছে। কিন্তু তারা কি আসলে নামাজ পড়ছে না কি করছে এটা বুঝতে পারেনি, তারা কোনো একটা প্রার্থনা করছে এমনটা মনে হয়েছে। উনি এটি দেখে মারাত্মক ভয় পান। উনি দৌড়ে সাথে সাথে এসে ওনার রুমে চলে আসেন। রুমে চলে এসে কয়েকজনকে বলেন এই ঘটনা। তারা আবার যখন ওই হল রুমে যায়, গিয়ে দেখে কিচ্ছু নেই, একদম স্বাভাবিক অন্ধকার, আগে যেমনটা ছিল সন্ধ্যার পরপর এখনো ঠিক তেমনটাই। তখন অন্য লোকেরা বলে তুমি হয়তো ভুল দেখেছো, চলে আসো। যাই হোক, এর পরের দিন আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। রাত তখন 2টো কি 2:30। তখন হঠাৎ একজন বুকের উপরে প্রচন্ড চাপ অনুভব করে। তখন তিনি চোখ খুলে দেখেন যে অনেক লম্বা একটি মানুষ অনেকটা শূন্যের উপর ভেসে ভেসে এই যারা শুয়েছিল তাদের উপর দিয়ে চলে যাচ্ছে। তখন উনি চিৎকার করে ওঠেন, এই কে কে। তখন তারই চিৎকারে রুমের অন্যদেরও ঘুম ভেঙে যায়। তখন তারা বলে ওঠেন, এই কে কে, কে যায় কে যায়। সবার চোখের সামনে দেখে বিশাল একটা ছায়া মূর্তি তাদের বুকের উপর দিয়ে শূন্যে ভেসে ভেসে দৌড়ে রুম থেকে বাইরে চলে গেল। তারা লাইট জ্বালায়, তখন আর কিছু দেখতে পায় না, কিন্তু ওই রুমের মধ্যে ডিম লাইটের আলোতে তারা প্রত্যেকে, যাদের ঘুম ভেঙে গিয়েছিল তারা প্রত্যেকে কিন্তু দেখেছে ভয়ানক আকৃতির একটি ছায়া মূর্তি তাদের সকলের উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে দৌড়ে রুমের বাইরে চলে গেল। এই দৃশ্য তখন যারা দেখেছিল তারা খুবই ভয় পেয়েছিল, কিন্তু তারা নিজেদেরকে এই বলে বুঝ দিয়েছিল যে হয়তোবা ঘুম থেকে উঠে হঠাৎ করে সময় চোখে মানুষ ঝাপসা দেখে বা অন্যরকম কিছু দেখে, এটা হতে পারে। যার কারণে এরকমটা হয়তোবা আমরা দেখেছি। এর পরের দিন আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। এই দলের একজন রাতের বেলা ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুম শেষে যখন বেসিনে সে মুখ ধুচ্ছিল, তখন হঠাৎ তার মাথার পেছনে প্রচন্ড একটি আঘাত সে অনুভব করে। কে আঘাত দিয়েছে সেটা সে বলতে পারে না, তবে ভারী কিছু দিয়ে তার মাথার পেছনে আঘাত করা হয়। সে প্রচন্ড চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে রুম থেকে অন্য লোকরা চলে আসে, দেখে মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। তখন তাদের মধ্যে ডাক্তার ছিল, দ্রুত ডাক্তারকে ডাকা হয়। ওই রাত্রেই তার ট্রিটমেন্ট করা হয়। তো আঘাত জোরে হলেও অতটা মারাত্মক ছিল না, যার কারণে তিনি বেঁচে যান। প্রিয় লিসেনার্স,
এরকম যখন ঘটনা ঘটছিল প্রতিদিন, এর মধ্যে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়ে যায়। এটি স্বপ্নের মাধ্যমে। সর্বপ্রথম মোহাম্মদ খালেক ইসমাইল ভাই উনি এই স্বপ্নটি দেখেন। এক রাত্রে উনি স্বপ্ন দেখেন যে ওনার মা ওনার বাবাকে হত্যা করেছে এবং এই ডেড বডিটাকে টুকরো টুকরো করে কাটছে। এবং উনি যখন এই স্বপ্নটা দেখছিলেন, স্বপ্নের মধ্যেই কে যেন একটা প্রচন্ড জোরে চিৎকার দেয় এবং ওই চিৎকারে ওনার ঘুম ভেঙে যায়। উনি ধর্মর করে উঠে বসেন। তখন দেখেন অন্যরাও ঘুমাচ্ছে, তখন উনি আবার ঘুমিয়ে যান। উনি মনে করেন যে দুঃস্বপ্ন দেখেছি। পরের দিন সকালে তারা যখন নিজেরা কথা বলছিল, তখন অনেকেই ওই রাত্রে নিজেদের স্বপ্নের কিছু কিছু বিষয় নিজেরা আলোচনা করে। এর মধ্যে একজন স্বপ্ন দেখছে যে তার এক বোন আর এক ভাইকে, মানে আপন ভাইকে কেটে টুকরো টুকরো করছে। আর একজন স্বপ্ন দেখছে যে তাদের এক নিকট আত্মীয়কে আর একজন আত্মীয় গরম চুলার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাকে পুড়িয়ে হত্যা করছে। এইরকম ভয়ানক ও নৃশংস স্বপ্ন তারা দেখা শুরু করে, যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ তারা চাইলেই সেখান থেকে চলে যেতে পারছে না, কারণ অথরিটির একটা অনুমোদনের প্রয়োজন আছে। আর চাইলেও এখান থেকে কেউ বাড়িতেও চলে যেতে পারবে না, কারণ একটা চুক্তিভিত্তিক একটা কাজের জন্য সবাই এসেছে এবং সেই কাজের জন্য তারা পেমেন্ট গ্রহণ করেছে। এখন চাইলেই তো যাওয়া যায় না, কিন্তু কি করা যায়? তখন মোহাম্মদ খালেক ইসমাইল ভাই উনি চিন্তা করলেন যে আসলে এই বাড়িতে থাকার পর আমাদের সাথে একের পর এক ঘটনাগুলো ঘটছে, এই বিষয়টা একটু তদন্ত করে দেখার দরকার। তখন উনি সহ আরো 8 জন, মোট 9 জনের একটি দল উনি গঠন করেন যে আজ রাতে আমরা দেখব যে আসলে কি হয়। তো ওই রাত্রে একটা গভীর রাত্রে ওনারা যখন চিন্তা করেছেন যে আমরা যাব, তখন হঠাৎ ওনারা শোনে যে এই নিচের হলরুম থেকে মনে হচ্ছে গোলাগুলি, কামানের গোলার আওয়াজ, এরকম ভয়ানক শব্দ ওখান থেকে আসছে। তখন ওরা তো আগে থেকে চিন্তা করেছেন যে আমরা তো ইনভেস্টিগেশনে যাব। তখন তারা চিন্তা করেন চলো যাই, আমরা 9 জন মিলে ওই নিচের হলরুমে যাব, কি হয় ওখানে, কিসের শব্দ সেটা দেখতে চাই। তো ওনারা সবাই মিলে সেখানে যান। সেখানে গিয়ে প্রথমে দেখতে পান যে হলরুমটা বন্ধ। পরে হলরুমের দরজা খোলেন। দরজা খোলার সাথে সাথে সবাই যে দৃশ্য দেখতে পান, এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তারা দেখে প্রায় 40 থেকে 50 ফুট উচ্চতার এক একটি মানুষ, সবাই সাদা সফেদ জুব্বা পরা। তাদের শরীরের বিশেষ করে মুখমণ্ডল অস্বাভাবিক রকমের উজ্জ্বল, মনে হচ্ছে তাদের মুখ থেকে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, কিন্তু তাদের চেহারা অতটা স্পষ্ট নয়, আলোকছটা বেশি হওয়ার কারণে। এই দলের মধ্যে মহিলারাও রয়েছে, যারা প্রত্যেকেই কালো বোরখা পরা কিন্তু মুখমণ্ডল খোলা। আরো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই মহিলারা যখন একে অন্যের সাথে কথা বলছিল, তাদের মুখটা, স্পেশালি মুখ, আমরা যে মুখ দিয়ে কথা বলি, পুরো মুখমণ্ডলের মধ্যে যে অংশটা, এই মুখটা এত বড় এবং দাঁতগুলো এত বড় যে তারা তখন কথা বলছিল তখন তাদের ঠোঁট, উপরের ঠোঁট মনে হচ্ছিল প্রায় কপাল পর্যন্ত উঠে যাচ্ছে এবং বড় বড় দাঁত দেখা যাচ্ছিল। এটা হয়তো বা ওই সম্প্রদায়ের কাছে স্বাভাবিক, কিন্তু আমরা মানুষ হিসাবে কিন্তু এরকম চেহারা কিন্তু আমাদের কাছে স্বাভাবিক নয়। এরপরে এই 9 জনের দল আরো একটি বিষয়, আরো একটি নয় কয়েকটি বিষয় ওনারা খেয়াল করেন। সেটি হচ্ছে যে এই পুরুষ যারা আছেন, এদের প্রত্যেকের পিঠের উপরে 3টা করে পায়ের মতো কোনো একটা অঙ্গ রয়েছে। আসলে পা না, এটা কি আসলে পা নাকি কোনো পাখা বা ডানা, এটা আসলে
ক্লিয়ার না, তারা ওই বিষয়টা অতটা ক্লিয়ার হতে পারেননি। আরো আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই পুরুষ সদস্য যারা ছিলেন প্রত্যেকেই তারা মানে শেকল দিয়ে একজন আরেকজনকে মানে আবদ্ধ করে রেখেছেন বা কানেক্টেড। এখানে যারা যারা আছে প্রত্যেকে শেকল দিয়ে একজন আরেকজনের সাথে কানেক্টেড, এবং তারা লক্ষ্য করেন একটি মৃত দেহকে সামনে রেখে তারা দোয়া পড়ছে। পুরুষরা দোয়া পড়ছে, মহিলারা কেউ কেউ নিজেদের সাথে কথা বলছে, আবার কেউ কেউ তারাও দোয়ার সাথে সামিল হয়েছে। তো তারা দোয়া পড়ছে। এতটুকু তারা বুঝতে পারে এখানে যারা রয়েছে যে জিন সম্প্রদায়, এরা প্রত্যেকেই মুসলিম, যে তারা আরবিতে মানে একটা তারা প্রার্থনা করছে, মৃতদেহর জন্য দোয়া করছে। একটা বিষয় সেটি হচ্ছে যে যেহেতু মোহাম্মদ খালিক ইসমাইল ভাই উনি কোরআনে হাফেজ ছিলেন, দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং বুজুর্গ মানুষ ছিলেন, আরবি ভাষায় ওনার যথেষ্ট দক্ষতা ছিল। কিন্তু উনি দক্ষ থাকলেও বা সাহসী হলেও ওনার পিছনে যে 8 জন আরো ব্যক্তি ছিল, তারা হল রুমের এদেরকে দেখে এই 8 জনই ফেইন্ট হয়ে যান, মানে ওই জায়গায় সেন্সলেস হয়ে যান। সজ্ঞানে ছিলেন শুধু এই খালিক ইসমাইল ভাই। উনি সাহস করে ওদের মধ্য থেকে একজনের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন। উনি একজনকে সালাম দেন, আসসালামু আলাইকুম। তখন ওদের মধ্যে থেকে একজন সালামের উত্তর নেয় এবং সে এগিয়ে আসে, এবং এগিয়ে যখন সে আসে তার চেহারার দিকে যখন তাকায় তখন দেখে সে খুব রাগান্বিত। মানে এই খালিক ইসমাইল ভাইদের উপস্থিতি তারা আসলে পছন্দ করছে না। তখন উনি আরবি ভাষায় তাদের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন যে আপনারা কারা। তখন তারা বলে আমরা আরবের মারিদ সম্প্রদায়ের জিন, আমরা এখানে উমাইয়া মানে খেলাফতের সময় থেকে আমরা এখানে রয়েছি, এই জায়গাতে আমরা রয়েছি। এখানে অনেক বড় প্রাসাদ হয়েছে, কিন্তু তারপরেও আমরা ওই উমাইয়া খেলাফতের সময় থেকে এখানে রয়েছি। এখানে একটি কথা বলে রাখা ভালো লিসেনার্স, উমাইয়া খেলাফত যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করেছিলেন, যেটা 661 সাল থেকে 750 সাল পর্যন্ত বহাল ছিল। তো ওনারা উমাইয়া খেলাফতের সময় থেকেই এই জায়গাতে রয়েছেন, এটা বলেন। এই কথাগুলো যখন জাস্ট অল্প সময়ের জন্য মানে আলোচনা হচ্ছে, তখন খালিক ইসমাইল ভাই উনি খেয়াল করেন যে জিনদের মধ্যে থেকে আরো অনেকেই তারা এই খালিক ইসমাইল ভাইয়ের দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে আসছে এই কারণে যে ওই একজন কথা বলছে তার সাথে তার পেছনে তারা জড়ো হচ্ছে, এবং প্রত্যেকের চেহারায় ভয়ানক মানে রাগের ছাপ, বিরক্তির ছাপ। খালিক ইসমাইল ভাই এর মধ্যে আর একটা ভয়ানক বিষয় লক্ষ্য করেন, সেটি হচ্ছে যে আগে মানে শুরুতে ওনারা যে পরিমাণ এই সম্প্রদায়ের লোকদেরকে দেখেছিলেন, জিন বা মারিদ সম্প্রদায়ের জিনদেরকে দেখেছিলেন, এরা মনে হচ্ছে যে দ্রুত তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটা বিষয় খেয়াল করেন যে যখন হলরুমের জায়গা পূর্ণ হয়ে গেছে সংখ্যা বৃদ্ধি পেতে পেতে, এবার এই প্রায় 40-50 ফুট উচ্চতার এই জিনেরা এরা কি করছে, টিকটিকির মতো দেয়াল বেয়ে বেয়ে জড়ো হচ্ছে, এবং শুধু বাড়ছেই, সংখ্যাটা শুধু বাড়ছেই। তো টিকটিকির মতো দেয়াল বেয়ে বেয়ে যখন জড়ো হচ্ছে, এবং তারা আস্তে আস্তে কি হচ্ছে, এই খালিক ইসমাইল ভাইদের দিকে আসছেন। খালিক ইসমাইল ভাই উনি তখন আর সাহস ধরে রাখতে পারেননি। উনি আসলে যে কি দোয়া পড়বেন আর কি বলবেন, উনি জাস্ট একটা শব্দ ওনার মুখ দিয়ে বের হয়েছিল, চিৎকার আকারে বের হয়েছিল, সেটা বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে জোরে এক চিৎকার দিয়েছিলেন। উনি দেখেন যখনই চিৎকার দিয়েছেন তখনই এই যে যত জিনরা এরা কি হয়েছে, সব মনে হচ্ছে এই ফ্লোরের মধ্যে ঢুকে যাচ্ছে, দাপ ধুপ শব্দ করে ফ্লোরের মধ্যে তারা ঢুকে যাচ্ছে, এবং অল্প কিছু সময়ের মধ্যেই পুরো হলরুম একদম শুনশান নীরবতা। এরপরে উনিও সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা তাদেরকে উদ্ধার করা হয়। যখন অথরিটিকে এই বিষয়গুলো জানানো হয়, তখন অথরিটি বলেন যে এই বিল্ডিং আর থাকার দরকার নাই, আমরা সবাই অন্য বিল্ডিং এ চলে যাব।
ওই দিনই সবাইকে অন্য আর একটা বিল্ডিংয়ে শিফট করা হয়। এরপর তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই মারিদ জিন এরা আসলে কারা? এই মারিদ জিনের উৎপত্তি আসলে সমুদ্র থেকে। আরবে এই মারিদ জিন খুব নামকরা এবং শক্তিশালী জিন হিসাবে পরিচিত। মারিদ জিনরা সাধারণত স্থাপত্য শিল্পে খুব দক্ষ হয়, মানে তারা নির্মাণ কাজে তারা খুব দক্ষ হয়। এটা আরবের মানুষরা তারা মোটামুটি সবাই জানে মারিদ জিন সম্পর্কে। আর মারিদ জিন এরা খুব দীর্ঘ, সামুদ জাতির মতো দীর্ঘকার, মানে তাদের দেহ হয় এবং তাদের শরীরে অনেক শক্তি থাকে। মারিদ জিনকে সাধারণত বশীভূত করা যায় না, এরা অত্যন্ত শক্তিশালী। এরা যদি কোনো মানুষকে আছর করে তখন তাকে অসুস্থ বানিয়ে ছাড়ে, মানে খুব ভয়াবহ রকমের অসুস্থ হয়ে যাবে, সে মারাও যেতে পারে। আর সমুদ্রে অনেক মারিদ জিন থাকে, আবার যারা স্থলভাগে থাকে তারা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ঝোপঝাড় বা ডোবা নালা এই সমস্ত জায়গায় এই মারিদ জিনেরা থাকে আর কি। এরা শিক্ষিত হয়। আর একটা ভয়ানক ব্যাপার হচ্ছে যে আরবের লোকেরা সামুদ্রিক এক ধরনের মাছ আছে, এটা একটা পৌরাণিক মাছ, এটা খুব বিভৎস ভয়ানক আকৃতির একটা মাছ, এটাকে দ্য বাহামাট বলা হয়। এই মাছের একটা ছবি নেট থেকে আমি সংগ্রহ করেছি, যেটা আমাদের কমিউনিটি পোস্টে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো আরবের লোকেরা বিশ্বাস করে যে এই মারিদ জিনের চেহারার সাথে এই মাছের একটা মিল আছে, অথবা এই মাছও এই মারিদ জিন সম্প্রদায়েরই কেউ। আপনারা ওই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে মারিদ জিন আসলে কতটা ভয়ানক হতে পারে। প্রিয় লিসেনার্স, এই মারিদ জিনের ঘটনাটি আমাদেরকে চন্দনবহ যে ভাই আমাদের লিসেনার, আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত লিসেনার, উনি এই ঘটনাটি পাঠিয়েছেন। আর খালিক ইসমাইল ভাই এখনো জীবিত আছেন, ভালো আছেন, তো ওনার কাছ থেকেই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে। সঙ্গত কারণে সৌদি আরবের সেই কোম্পানি এবং উত্তরপ্রদেশের যে কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল, এই দুই কোম্পানির নাম আমাকে বলেননি, তিনিও গোপন রেখেছেন। তো আশা করি প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পঞ্চম দিনে হরর কার্নিভালের অপেক্ষায় থাকুন। আরো চমৎকার কিছু ঘটনা নিয়ে আমি আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।